হরে কৃষ্ণ, আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি মায়াপুরে চন্দ্রদেব মন্দিরের সামনে। তো এখন বাজে ঘড়িতে 5:55। বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:40-এ। তো এখন রয়েছি কৃষ্ণনগরের মোড়ে। এই যে বাইক রাইড করে আজকে আমি আর মিন্টু ভাই চলেছি আবার মায়াপুর ইস্কনের দিকে। তো আমার ওই যে বাইক রয়েছে পেছনে, আজকেও বাইক নিয়েই শুরু করেছি যাত্রা। তো চলো, এখানে দাঁড়িয়েছি, একটু চা খেয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। একেবারে বাড়ি থেকে বাইক চালানো শুরু করেছি, টানা 2 ঘন্টা চালিয়েছি, 2 ঘন্টা 20 মিনিট প্রায় চালিয়ে এখানে দাঁড়িয়েছি। তো চলো যাই। তো দীর্ঘক্ষণ বাইক রাইড করে আমরা চলে এসেছি পুরো মায়াপুর মন্দিরের সামনে। সুউচ্চ চূড়া দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু মায়াপুর মন্দিরের দৃশ্যটাও কিন্তু মানে যে ভিউটা আছে, ভিউটা কিন্তু দারুণ দেখাচ্ছে। তো আমরা প্রায় 2.5 ঘন্টা মতো বাইক রাইড করলাম, 2.5 ঘন্টা একটু বেশি হবে, মাঝখানে রেস্ট নিয়েছিলাম একটু। মোটামুটি ওই 3.5 ঘন্টা মতো বাইক রাইড করলাম করে চলে এসেছি কিন্তু মায়াপুর মন্দিরের পুরোপুরি সামনে। মায়াপুর মন্দিরে ঢোকার আগে কিন্তু রয়েছে পার্কিং। এই যে বাইক পার্ক করা হয়েছে এখানে, 30 টাকা বাইক পার্কিং। বাইক বা কার যাই পার্কিং করো না কেন 30 টাকা। তো এখন থেকে বা সকাল থেকে রাত 9টা পর্যন্ত পার্কিং করা যাবে। তো চলো বাইকটা পার্কিং করলাম, এবার এগোই মন্দিরের দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক মায়াপুরের মূল যে গেট, 1 নম্বর গেটের পুরো সামনে। আর এপাশে দেখতে পাচ্ছ সেই বৃহৎ মন্দির, যেটা এশিয়ার 2য় বৃহত্তম মন্দির। 1 নম্বর গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করেই কিন্তু আমরা দেখতে পাবো যে খাবার নেওয়ার জন্য যে কুপন দেওয়া হয়, সেই কুপন সামনেই পাওয়া যাবে। এই যে সেই কুপনের জায়গা, এখানে কিন্তু লেখাও আছে, এই যে বড় বড় করে লেখা আছে, এখানে মহাপ্রসাদ কুপন পাওয়া যায়। তো এখান থেকে যত কুপন দরকার যে অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু কুপন পাবে। তো কুপনের এই যে লাইন, সকাল সকাল কিন্তু লাইন পড়ে গেছে পুরোপুরি কুপনের জন্য। লাইন পড়ে গেছে কেন বলে রাখি, কারণ কুপন কিছুটা সময় দেওয়া হয়, সেই সময় পেরিয়ে গেলে কিছু কুপন আছে যেগুলো পুরোপুরি সোল্ড আউট হয়ে যায়, সেগুলো আর পাওয়া যায় না। তো কুপন শুরু এখান থেকে 40 টাকা করে, 150 টাকা পর্যন্ত কুপন রয়েছে। চলো আগে কুপনটা কেটে নিই। তো মন্দিরে আরতির যে সময় আছে, সেই সময় নির্ঘণ্টতা তোমাদের দেখাই, সময় নির্ঘণ্টতা দেখে রাখো। এই যে মঙ্গল আরতি হয় সকালবেলা, সেটা কিন্তু ভোর 4:30টার সময় হয়। তারপর দর্শন আরতি রয়েছে 7টার সময়, ভগবত পাঠ 8টার সময়, ধূপ আরতি 8:30 এই যে 7:30টার যে দর্শন আরতি, এটা আমরা এখন দেখবো, কারণ এখন বাজে ঠিক 7টা। তো চলো আমরা ভেতরের দিকে যাই, গিয়ে আগে দর্শন আরতিটা দেখি। তো 1 নম্বর গেট দিয়ে ঢুকেই বাদিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তনের একটা জায়গা। দেখো তোমরা, এই যে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা, এখানে নিতাই গৌর একটা প্রতিকৃতি প্রতিষ্ঠা করা রয়েছে। তো এখানেই কিন্তু ভোরবেলা থেকে সব সময় নাম সংকীর্তন হয়। তো নাম সংকীর্তন শুনলাম আমরা কিছুক্ষণ, এবার যাব মূল মন্দিরের ভেতরের দিকে। এটা শ্রীলা প্রভুপাদজির সমাধিক্ষেত্র। চলো সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শ্রীলা প্রভুপাদজির সমাধিক্ষেত্র। এইখানেই কিন্তু, এই মন্দিরের ভেতরেই কিন্তু তার পুষ্প সমাধি করা রয়েছে। তো দেখো তোমরা মন্দিরটা, এই যে এই ভেতরটাতে কিন্তু রয়েছে তার পুষ্প সমাধি। তো আমরা এখন যাব এগিয়ে সামনের দিকে গিয়ে ওই দিক থেকে আরেকটা পথ রয়েছে, সোজা গিয়ে বাঁ দিকে রয়েছে আরেকটা গেট, ওই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকতে পারবো। এই শ্রীলা প্রভুপাদজির যেই সমাধি ক্ষেত্র রয়েছে, তার কিন্তু পুরোপুরি সামনে আমরা চলে এসেছি। সামনের দৃশ্যটা কিন্তু খুব মনোরম। এখানে সুসজ্জিতভাবে সুন্দরভাবে এই ফুলের গাছগুলো লাগানো রয়েছে এবং একটা বাগান করা রয়েছে। এর ভেতরে হচ্ছে সাধারণ মানুষের জন্য প্রবেশ নিষেধ। ইসকনে যারা পূজারী রয়েছেন তারাই কিন্তু এর ভেতরে ঢুকতে পারেন। তো
তো এর ঠিক সামনে দিয়ে চলে গেছে পথ আরও ভেতরে মন্দিরের দিকে। তো আমরা এখন ওই দিকে যাব। এই যে শ্রীলা প্রভুপাদজির মন্দির, এই মন্দিরের পরে কিন্তু রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির ইসকন মন্দির বা চন্দ্রোদয় মন্দির। তো একটা কথা বলে রাখি, পৃথিবীর বৃহত্তম মন্দির কিছুদিন আগে যেটা উদ্বোধন হলো সেটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির হচ্ছে আঙ্করভাট টেম্পল। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মন্দির হচ্ছে ইসকন। তো এই মন্দির সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। এই মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1967 সালে। 1967 সালে মানে স্বাধীনতার 20 বছর পর মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। মন্দির প্রতিষ্ঠা করেছেন শ্রীলা প্রভুপাদ স্বয়ং। তো 1967 সালে প্রতিষ্ঠা হওয়ার পর 1972 সালে ডাকাতদের আক্রমণ হয়েছিল। সেই ডাকাতদের আক্রমণ প্রতিহত হওয়ার পর কিন্তু এখানে নৃসিংহদেবের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। আর বর্তমান যে নতুন মন্দিরটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু নৃসিংহদেবের মন্দির। তো এই মন্দিরটা উদ্বোধন হবে আর কিছুদিন পরেই। আরেকটা বিস্তারিত একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি, যেটা হচ্ছে ফোর্ড গাড়ির যে মালিক অ্যালফ্রেড ফোর্ড কিন্তু বর্তমানে এই ইসকনের সেক্রেটারি। তো তিনি আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করার পর তার নাম হয়েছে অম্বরীশ দাস। এই অম্বরীশ দাস কিন্তু এই মন্দির নির্মাণের জন্য 285 কোটি টাকা দিয়েছেন। তো সারা পৃথিবীতে যত ইসকন মন্দির রয়েছে, সারা পৃথিবীতে যত ইসকন মন্দির রয়েছে সেই ইসকন মন্দিরে কিন্তু সদর দপ্তর রয়েছে এই মায়াপুর। এই যে এই মায়াপুরে ইসকন মন্দির, সারা পৃথিবীতে যত ইসকন মন্দির রয়েছে তার মধ্যে সদর দপ্তর হচ্ছে এটাই। মায়াপুর ইসকন মন্দিরে কিন্তু সদাই চলে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তো তোমরা দেখতে পাচ্ছ সকাল হয়েছে আর এই যে বাগানটা কিন্তু সুন্দরভাবে সাজানোর কাজ শুরু হয়ে গেছে। আপনারা যারা মায়াপুর এসে রাত্রিবাস করতে চান তারা কিন্তু গদা ভবনে থাকতে পারেন। তো গদা ভবনে থাকার জন্য কিন্তু সকাল সকাল আসতে হবে এবং টিকিট কাটার একটা লাইন রয়েছে, সেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। গদা ভবনে 2 রকম ঘর পাওয়া যায় এখনও বর্তমানে। আজকে এই 2024 সালের মার্চ মাসে শেষের দিকে এসেও গদা ভবনের ঘর ভাড়া কিন্তু 150 টাকা এবং 300 টাকায়, এই 2 রকম ঘর পাওয়া যায়। 150 টাকার ঘরে 2 জন থাকতে পারবেন এবং 300 টাকার ঘরেও 3 জন বা 4 জন থাকতে পারবেন। তো সেটা কিন্তু সকাল সকাল টিকিট কাটতে হয়। অনলাইনে কাটার একটা ব্যবস্থা রয়েছে। তাছাড়াও যদি ভোরবেলা বা সকাল ওই 8টা-9টার মধ্যে মায়াপুর চলে আসেন তাহলে সকালবেলায় টিকিট কাটা যাবে গদা ভবনে থাকার জন্য। এখন রয়েছে কিন্তু মায়াপুরে ফুলডোম থিয়েটার, যেটা ফুলডোম থিয়েটার তোমরা দেখতে পাচ্ছ এই পাশে। সেই ফুলডোম থিয়েটারে হচ্ছে কি কি বিষয় দেখায় তোমাদের দেখাই। দেখো এখানে সময়টা রয়েছে, টাইমিংটা তোমরা পজ করে দেখে নিতে পারো। এই যে ফুলডোম থিয়েটার, মায়াপুর ফুলডোম থিয়েটার। এখানে বেসিক্যালি ঢোকার জন্য মাথাপিছু 50 টাকা করে নেওয়া হয় এবং 3Dর মাধ্যমে দেখানো হয় শ্রীকৃষ্ণ তার লীলায় কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডকে মাতিয়ে রেখেছেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করছেন তার লীলার দ্বারা। এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু একটা 3D আকারে তুলে ধরা হয় এই ফুলডোম থিয়েটারে। তোমরা যদি দেখতে চাও তাহলে এখানে কিন্তু 50 টাকার বিনিময়ে তোমরা দেখতে পারো। তো ফুলডোম থিয়েটার দেখার পর, ফুলডোম থিয়েটার খোলে 10টা থেকে 8টা পর্যন্ত, মানে এখনো খোলেনি, 10টা এখনো বাজেনি, এখন বাজে মোটামুটি 10:45 মতো। 10টা এখনো বাজেনি তাই খোলেনি। 10টা বাজলে খুললে আমরা কিন্তু ঢুকবো এর ভেতরে। কিন্তু এর ভেতরে ঢুকে তোমাদের ভিডিওতে দেখাতে পারবো না, কিন্তু কারণ হচ্ছে ভিডিও এবং ফটো তোলা নিষিদ্ধ। তো এবার আমরা যাচ্ছি গোশালার দিকে। ফুলডোম থিয়েটারটা অতিক্রম করে একটু ডান দিকেই পড়বে সেই বিখ্যাত গোশালা। একটা আকর্ষণীয় জিনিস দেখাই, দেখো এখানে কিন্তু মোষ দ্বারা চালিত একটি গাড়ি দেখা যাচ্ছে। এই যে মোষ দ্বারা চালিত গাড়ি, এখানে কিন্তু উঠছে সবাই, উঠে কিন্তু পুরোপুরি মায়াপুরটা প্রদক্ষিণ, ইসকন মন্দিরটা প্রদক্ষিণ করতে পারছে। আমরা চলেছি গোশালার দিকে। গোশালার যাওয়ার আগে ঠিক ডান দিকে এরকম ছোট ছোট বেড়ার ঘর অনেক দেখা যায়। এই পুরো প্রেমিসিসটার নাম হচ্ছে নিমাই কুঠির। তো নিমাই কুঠিরে থাকার ব্যবস্থা রয়েছে, যদি কেউ থাকতে চায় তাহলে আগে থেকে বুকিং করতে হয় এখানে থাকার জন্য। তো আমরা এগিয়ে চলেছি কিন্তু গোশালার দিকে। এই যে নিমাই কুঠিরে হচ্ছে এই বেড়ার ঘরগুলো, এখানে থাকা যায়। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে এই যে প্রভুপাদ ভিলেজ, এখানেও কিন্তু থাকা যায়, এর ভেতরেও থাকা যায়, তার জন্য আলাদা চার্জ দিতে হয়। যেমন গদা ভবনে খুব কম পয়সায় থাকা যায়, এখানে কিন্তু সেটা নয়, একটু এক্সপেন্সিভ এটা। তো এক্সপেন্সিভ এবং লাক্সারিয়াসও আছে। তো আমরা এগোই, চলো গোশালার দিকে। শ্রীলা প্রভুপাদ ভিলেজ যেটা দেখলে সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে এবং লাক্সারিয়াস একটা থাকার জায়গা হবে এই ইসকন মন্দিরের মধ্যে। যাদের গরুর গাড়িতে চড়ার ইচ্ছে তারা কিন্তু এই গরুর গাড়িতে চড়তে পারো। বেসিক্যালি পুরোনো দিনে যে গরুর গাড়ি সেই ফিলিংসটা পাবে না, কিন্তু এই গরুর গাড়িতে চলে কিন্তু
সেই গরুর গাড়ি চলার যে একটা ইচ্ছে, সেই ইচ্ছেটা পূর্ণ হবে। গরুর চেহারাও কিন্তু সেই মারাত্মক মারাত্মক চেহারা। গরুর গাড়ি চড়ে এনারা গোশালা থেকে আসে। তো সামনে যেটা দেখা যাচ্ছে তো এখন কিন্তু দাঁড়িয়ে আছি ইসকনের মধ্যেই, ইসকনের ভেতরেই একটা জায়গায়। দেখো এই বাড়িটা, দেখো ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কিন্তু রাশিয়ার বাড়ির আদলেই কিন্তু বাড়িটা তৈরি। তো আমরা চলে এসেছি কিন্তু একদম গৌরঙ্গ সুপার মার্ট অ্যান্ড ট্রাভেলস এর সামনে। ওপরে কিন্তু গরুর কয়েকটা মূর্তি করা রয়েছে। আর এর ভেতরে উপর দিকে কিন্তু রয়েছে সেই বিখ্যাত গোশালা। এই যে মানে কয়েক হাজার গরু রয়েছে এখানে। এরা কিন্তু আদর খেতে অভ্যস্ত। তো এই গরুগুলো কিন্তু আদর খেতে অভ্যস্ত, যেহেতু সারাক্ষণ মানুষের সান্নিধ্যে আসে এরা, তাই এদের মানুষ সম্পর্কে কোনো অ্যালার্জি নেই। এরা আদর খেতে কিন্তু ভালোই অভ্যস্ত। এই গরুটা কিন্তু প্রথম দর্শনেই নজর কেড়ে নেবে, সেই বারশিঙ্গা হরিণের থেকেও মোটা শিঙে। তো এই গায়ে কি হাত দেওয়া যাবে? দেখি হাত দেওয়া যায় কিনা। যা, দেওয়া যাচ্ছে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি অন্নদান যে কমপ্লেক্স, তার পুরোপুরি সামনে। এইটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে কিন্তু বিনা পয়সায় প্রসাদ দেওয়া হয়। ওইদিকে যেমন কুপন কাটার ব্যবস্থা ছিল, এখানে সেই কুপন কাটার ব্যবস্থাটা নেই, পুরোপুরি বিনা পয়সায় এখানে প্রসাদ দেওয়া হয়। তার জন্য কিন্তু সকাল থেকেই এই লাইনটা পড়ে গেছে। তো যত সময় বাড়বে আস্তে আস্তে লাইনও বাড়বে। তো এখানে যদি বিনা পয়সা প্রসাদ গ্রহণ করতে হয়, তো এই লাইনে দাঁড়াতে হবে এবং ধৈর্য সহকারে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর প্রসাদ গ্রহণ করতে হবে। তো এই ইসকন মন্দির কিন্তু পুরোপুরি 800 একর জমির ওপর নির্মিত। তো এই যে দেখতে পাচ্ছ একটা বড় প্যান্ডেল করা রয়েছে, এই যে মন্দিরের উল্টো দিকের সামনে যে প্যান্ডেলটা করা রয়েছে, এই প্যান্ডেলটা কিন্তু এই যে শ্রীলা প্রভুপাদজির যে 152তম জন্মদিবস উদযাপিত হলো এই কিছুদিন আগেই, 2-4 দিন আগেই, সেই জন্মদিবস উপলক্ষে কিন্তু এখানে অনুষ্ঠান করা হয়েছিল। তো চলো আমরা এগোই। আমার পেছনেই কিন্তু দেখতে পাচ্ছ গদা ভবন। গদা ভবনের ঠিক সামনে রয়েছে এই যে কাউন্টারটা। এই কাউন্টারে 3টে পার্ট রয়েছে। এখানে কিন্তু এই যে মূল মন্দিরে ঢোকার পথ হচ্ছে এটা। ঢোকার আগে এই কাউন্টারে কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো জমা রাখতে হয়, যেমন ক্যামেরা, মোবাইল এবং যাবতীয় ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, সমস্ত কিছু জমা রেখে এখানে তারপর কিন্তু ভেতরে ঢুকতে হয়। তো এখানে জমা রাখতে কোনো পয়সা বা টাকা পয়সা কিছু লাগে না। জুতো এখানে খুলে রাখতে হয়। জুতো খুলে যারা আসবে সব একসঙ্গে প্যাকিং করে একটা দড়িতে বেঁধে ভেতরে রাখতে হয়। একই সঙ্গে ওরা একটা টোকেন নাম্বার দিয়ে দেবে, সেই টোকেন নাম্বারটা নিয়ে যেতে হয়। ফেরার সময় সেই টোকেন নাম্বার দিলে যাবতীয় যা কিছু রেখেছেন, জুতো, মোবাইল, ইলেকট্রনিক্স গ্যাজেট, সমস্ত আবার ফিরিয়ে দেয়। তো এইটা কিন্তু সেই এন্ট্রি পয়েন্ট, এটাই হচ্ছে প্রবেশদ্বার। এখান থেকে পুরুষ মহিলা দুটো লাইন করে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে সন্ধ্যা আরতি, যেটা হচ্ছে এখানকার খুব ফেমাস বা প্রিয়, সন্ধ্যা আরতি দেখে, সেই সন্ধ্যা আরতি দেখা শেষ হলে আবার এখান থেকে বেরোনোর পথ ওইদিকে রয়েছে, ওই দিক থেকে বেরিয়ে আবার এখানে এসে জিনিসপত্রগুলো নেয়। তো এইখানে কিন্তু এই যে ঢোকার আগে যে একটা স্ক্যানার বসানো রয়েছে দুটো দিকে, এখানেও স্ক্যানারে কিন্তু সমস্ত কিছু স্ক্যান হয়ে যায়। মূল প্রবেশদ্বারের পাশে কিন্তু অসংখ্য পিটুনিয়া এবং অন্যান্য ফুলগুলো সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। এই রক্ষণাবেক্ষণ যেমন সুন্দর হয়, তেমন এগুলো কিন্তু মানুষের দৃষ্টিনন্দনও করে। তবে এই ডালিয়াটা খুব সুন্দর লাগলো, অর্ধেক লাল অর্ধেক সাদা।
তো আস্তে আস্তে ভিড় বাড়ছে কিন্তু। আমরা এসেছিলাম একদম সকালবেলা 7টা নাগাদ, তখন ছিল অনেক কম, এখন একটু বেলা হয়েছে, তো ভিড় কিন্তু ভালোই বাড়ছে আস্তে আস্তে। প্লাস আজকে রবিবার। মায়াপুরের যে পুরোনো মন্দিরটা রয়েছে চন্দ্রোদয় মন্দির, চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা কিন্তু পুরোপুরি স্বর্ণ দ্বারা নির্মিত। আর এই যে মূল মন্দিরটা তৈরি হচ্ছে, এই নৃসিংহদেবের মন্দির, এটা 3টে চূড়া রয়েছে। এটা ছোট চূড়া, ওইদিকে আরেকটা ছোট চূড়া, আর এটা হচ্ছে উপরের চূড়া। এই 3টে চূড়ার উপরে 3টে চক্র রয়েছে, গোল চক্র রয়েছে। 3টে চক্র কিন্তু সোনা দ্বারা নির্মিত, এবং চূড়াটা, এই যে চূড়া রয়েছে না, পুরোপুরি চূড়াটাও হচ্ছে পুরোপুরি স্বর্ণ দ্বারা নির্মিত। তো মায়াপুর মন্দির দর্শন আমাদের হয়ে গেছে, ভ্রমণও হয়ে গেছে। তো এখন আমরা চলেছি কিন্তু নবদ্বীপ দেখার জন্য বা নবদ্বীপ ভ্রমণ করার জন্য। তো নবদ্বীপ ভ্রমণ করার জন্য এখান থেকে মোটামুটি 500 মিটার মতো হেঁটে যেতে হবে, তারপর পড়বে ফেরিঘাট। এই যে এদিকে সোজা যাব, সোজা গিয়ে ডান দিকে একটা রাস্তা পড়বে, ডান দিকে রাস্তায় পড়বে ফেরিঘাট। সেই ফেরিঘাট দিয়ে আমরা চলে যাব নবদ্বীপে। তো চলো ফেরিঘাটে গিয়ে কথা হচ্ছে। তো আজকে কিন্তু শ্রীলা প্রভুপাদের 152তম জন্মদিবস, তাই কিন্তু প্রচন্ড ভিড়, মানে ভিড় উপচে পড়ছে আজকে মায়াপুরে। তো আমরা চলে এসেছি প্রায় ঘাটের দিকে, ঘাট পার হয়ে আমরা এখন যাব নবদ্বীপে। তো টিকিটটা কেটে নিই, চলো। টিকিট মূল্য হচ্ছে মাথা পিছু 10 টাকা করে। টিকিট কাটা হয়ে গেছে, এই যে টিকিট কেটে আমরা এখন যাব নবদ্বীপে। চলে এসেছি লঞ্চ ঘাটে। এই লঞ্চ ঘাটের সামনেই কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে, একটা মন্দির করা আছে ছোট। তোমরা এগিয়ে যাবো লঞ্চ ঘাটের দিকে। বিশাল লোক আজকে, বিরাট ভিড়টা শুধু দেখো। তো আমরা টিকিট কেটেছিলাম লঞ্চ ঘাটের, লঞ্চে করে যাওয়ার জন্য 10 টাকা করে। এখানে রয়েছে নৌকো করে যাওয়ার জন্য 5 টাকা করে। লঞ্চ ঘাটটা হচ্ছে ওইদিকে, কিন্তু আমরা পেরিয়ে চলে এসেছি নৌকোর এখানে, তাই আজকে নৌকো করে যাব। এই টিকিটেই চলে যেতে পারবো। হ্যাঁ, তো তোমরা আসলে এই বিষয়টা একটু দেখে নিও। যদি লঞ্চে যেতে চাও তাহলে লঞ্চে যেতে চাইলে 10 টাকা, আর যদি নৌকায় যেতে চাও তাহলে 5 টাকা করেই হয়ে যাবে। বাইক সবই কিন্তু পারাপার হচ্ছে এখানে। নৌকাগুলোর বহর কিন্তু বেশ চওড়া, বিরাট চওড়া বহর। তো একটা নৌকা আসছে, এটা আসলেই আমাদেরটা ছাড়বে। তো আরেকটা জিনিস আমাদের দেখাবো, বেশ আকর্ষণীয় একটা জিনিস, গঙ্গা এবং জলঙ্গি নদীর মিলনস্থল, যেখানে দুটো নদী মিলিত হচ্ছে, কিন্তু দুটো নদীর জল মিলিত হয়নি। জলঙ্গির জল সবুজ এবং গঙ্গার জল ঘোলা বা সাদা। দুটো জল কিন্তু স্পর্শভাবে একটা রেখা তৈরি করে পার্টিশন করে রয়েছে। দুটো জল মিলিত হয়নি, কিন্তু নদী মিলিত হয়েছে, সেটা তোমাদের দেখাবো। চলো। কিন্তু চলে এসেছি নবদ্বীপ ঘাটে। তো চলো উঠছি নবদ্বীপ ঘাট থেকে। যে এপাশ দিয়ে আমরা এখন বেরোবো নবদ্বীপ ঘাটের। পাশে ছিল হুলোর ঘাট, আর আমরা হুলোর ঘাট পেরিয়ে চলে এসেছি পোড়ামাতলা ঘাটে।
তো নবদ্বীপ সেই পূর্ণ তীর্থ যেখানে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তো চলো কিরকম ভিড় তোমাদের দেখাই। বিশাল ভিড়, আজকে বিশাল ভিড়। থেকে বেরিয়ে আমরা হেঁটেই কিন্তু বেরিয়ে পড়েছি মন্দির দর্শনের জন্য। তো যারা মোটামুটি একটু বয়স্ক মানুষ থাকবেন তারা টোটো করে নেবেন। টোটো রয়েছে মোটামুটি 4 জন বা 5 জন যদি একটা টোটোতে হয় তাহলে 100 টাকা করে মাথা পিছু পড়ে। তো একদিনে এই নবদ্বীপে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মন্দির, দেখা সম্ভব না। মোটামুটি 24টা এবং তার বেশি মন্দির রয়েছে, কিন্তু আমরা যেহেতু মায়াপুরের সাথে নবদ্বীপটা দর্শন করছি তাই আজকে শুধুমাত্র বেছে বেছে কয়েকটা বিশেষ মন্দির তোমাদের দেখাবো। তার মধ্যে প্রথমে পোড়ামাতলা। তো আমরা চলে এসেছি কিন্তু পোড়ামাতলা মন্দিরের পুরোপুরি সামনে। পোড়ামাতলা মন্দিরের যে বটগাছটা, এই বটগাছটা মোটামুটি 1845 সালেই বলা হয়েছিল যে এই বটগাছটা 100 বছরের বেশি প্রাচীন। মানে 1845-এ বলা হয়েছে 100 বছরের বেশি প্রাচীন, মানে এটা মোটামুটি তারও 100 বছর আগে। তো মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে এই বটগাছের বয়স কিন্তু 350 থেকে 400 বছরের বেশি। এখানে কিন্তু ভৈরবী মা কালী এবং মহাদেবের প্রতিকৃতি রয়েছে। তবে শুক্লা পঞ্চমীতে মানে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর দিন কিন্তু এই মা কালী কিন্তু এখানে দেবী সরস্বতী রূপে পূজিত হন। তো এই দেখো সেই পোড়ামাতলার বিশেষ জাগ্রত মন্দির। সামনেই রয়েছে ফুলের দোকান। সুরক্ষার মধ্যে রাখা ও যথেষ্ট সচেতন করা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অমান্য করবে আমরা আমরা কিন্তু চলে এসেছি মা ভবতারিণী মায়ের মন্দিরের সামনে। ভেতরে রয়েছে মূল মূর্তিটি এবং বাইরে এই যে এই সমস্ত জায়গায় কিন্তু ভক্তরা মানসিক করে বিভিন্ন ঢিল বাঁধেন। মন্দিরের ঠিক সামনেই উল্টো দিকে রয়েছে এই যে বাতির স্তম্ভ, এখানে কিন্তু ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানো হয়। মন্দিরের ভেতরে কোনো রকম ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানো নিষেধ। মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে হাড়িকাঠ। এই হাড়িকাঠে কিন্তু আগে বড় বড় প্রাণী বলি হতো, এখন বলি বন্ধ হয়ে গেছে, এখন শুধুমাত্র ফল বলি হয়। তো পোড়ামাতলায় আমরা দর্শন করলাম। তো এবার যাচ্ছি মহাপ্রভুর জন্মভিটের দিকে। এই দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু নবদ্বীপ সেজে উঠেছে। তোমরা দেখতে পারবে। পুরো জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছে, দোল পূর্ণিমায় বিরাট উৎসব পালন হবে তাই। আমরা চলে এসেছি কিন্তু মহাপ্রভুর জন্মভিটে। এই দেখো, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই কিন্তু মহাপ্রভুর জন্মভিটে। তার ঠিক আগে কিন্তু খুব সুন্দরভাবে বিগ্রহ প্রতিষ্ঠা করা রয়েছে মহাপ্রভু এবং অন্য তার পরিবারের সদস্যদের। এই যে সেই বিখ্যাত মন্দির, এখানে কিন্তু মহাপ্রভু 1886 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তো এই যে কুটিরগুলো করা রয়েছে, এরপরেই রয়েছে আসল ঘর। চলো তোমাদের দেখাই। দোল উপলক্ষে কিন্তু এই স্টেজটা করা হয়েছে, কদিন পরে অনুষ্ঠান হবে এবং স্টেজের পাশেই রয়েছে একটা মানসিক বা মানসা বাঁধার একটা জায়গা। যা যা মনের বাসনা আছে তা কিন্তু এখানে সবাই বেঁধে পূর্ণ করার জন্য নিবেদন করে মহাপ্রভুর কাছে এবং ভগবানের কাছে। আর এইদিকে রয়েছে একটা মন্দির। এই যে এটাই কিন্তু মহাপ্রভুর মা এবং কোলে মহাপ্রভু শিশু অবস্থায় শুয়ে রয়েছে, একটা প্রতিকৃতি করা রয়েছে। এটাই হচ্ছে প্রাচীন কুটির। এই কুটিরের মধ্যেই মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আমরা নিমাই বা মহাপ্রভুর জন্মস্থানটা দেখলাম। এবার যাব 60 ফুট উঁচু যে মহাপ্রভুর প্রতিকৃতি করা রয়েছে সেই দিকে। আজকে এই পুণ্যতিথিতে কিন্তু অগণিত ভক্তবৃন্দ জড়ো হয়েছে মহাপ্রভুর দর্শনের জন্য।
কথা বলে রাখি, এই নবদ্বীপের কিন্তু প্রাচীন নাম ছিল প্রাচীন মায়াপুর। এই নবদ্বীপকে বলা হয় প্রাচীন মায়াপুর। তো মায়াপুর স্থাপন হওয়ার পর ওইটার নাম হয়েছে মায়াপুর এবং এটা থাকে নবদ্বীপ। মহাপ্রভুর জন্মস্থানের পরে রয়েছে প্রাচীন মায়াপুর জন্মস্থান ঘাট। এই যে এই ঘাটে কিন্তু মহাপ্রভু স্নান করতেন। চলে এসেছি কিন্তু নবদ্বীপের সেরা যে জিনিসটা দেখা, সেটা হচ্ছে 60 ফুট উঁচু মহাপ্রভু মূর্তি। তো 10 টাকার টিকিট রয়েছে, টিকিট কেটে কিন্তু এই মন্দিরে প্রবেশ করা যায়। এই মন্দিরের এখানেই রয়েছে টিকিট ঘর। তো টিকিট যারা কাটবে না, মনে করো টিকিট কেটে দেখবে না, তারা এই যে মূল মন্দিরটা, এই মূল মন্দিরের উল্টো দিকের এই মন্দিরটায় প্রবেশ করতে পারে। এই মন্দিরে কিন্তু 12টা থেকে 4টে পর্যন্ত খোলা, কোনো টিকিট লাগে না। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে টিকিট লাগবে, যেটা কাটা হয়ে গেছে। তো চলো ভেতরে ঢুকি। হচ্ছে আমরা যে দর্শন করতে যাব তার আগে কিন্তু একটা গুহার মধ্যে প্রবেশ করতে হবে। তো গুহাটা তোমাদের দেখাই, দেখো এই যে গুহা, এর ভিতরে কিন্তু আমরা প্রবেশ করব। ও, এই গুহার ভেতরে কিন্তু এপাশে কোনো লাইট দেওয়া নেই, এপাশে পুরো সূর্যের আলোটা এসে পড়ছে এবারে। গুহার মধ্যে থেকে বেরোলাম, বেরিয়ে আমরা পৌঁছে গেছি 60 ফুট উঁচু মহাপ্রভুর ঠিক পাদদেশে। এই 60 ফুট উঁচু যে মহাপ্রভুর মূর্তি আছে, তার পাশে কিন্তু ভেতরে এইরকম অনেক মূর্তি তৈরি করা রয়েছে রাধাকৃষ্ণের লীলা বিষয়ক। এই যে মহাপ্রভুর একটা মূর্তি তৈরি করা রয়েছে, ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে মহাপ্রভু কিন্তু এখানে চোখে জল। তিনি রাধাকৃষ্ণ ভাবে এতই মোহিত হয়েছিলেন যে সেইভাবে তার চোখে জল চলে এসছে। আর এই বিষয়টা কিন্তু তার একটা বইয়ে আছে, তার এই জীবন কাহিনী। জঙ্গলে বা বনের সমস্ত পশু পাখি কিন্তু তার কাছে এই ভাবের যে দ্বারা মোহিত হয়ে আছেন, তার কাছে এই রাধাকৃষ্ণ লীলা শোনবার জন্য চলে এসেছেন। আমরা কিন্তু নবদ্বীপ থেকে ফেরি করে পার হয়ে চলে এসেছি মায়াপুরে। মায়াপুর থেকে এসে কিন্তু আমরা জোর পায়ে হেঁটে চলে আসতাম মায়াপুরে আসল ইস্কন মন্দিরে। তো নতুন যে ইস্কন মন্দিরটা হয়েছে সেটা এখন দেখা যাবে, 12টা বাজে। তো টিকিট কালেক্ট করতে হবে। এই বিষয়টা অ্যাকচুয়াল হচ্ছে ডোনেশনের মাধ্যমে টিকিট দিতে হবে। টিকিট ডোনেশন শুরু হচ্ছে 50 থেকে, যা ইচ্ছা পরবর্তীতে উঁচুতে বা এর বেশি যা ইচ্ছা সবাই দিতে পারে, কিন্তু শুরু 50 থেকে। তো আমরা 2টো টিকিট কালেক্ট করব, ডোনেশন টিকিট, তারপরে ভিতরে যাব। চলো, নতুন মন্দিরে ঢোকার জন্য 50 টাকা করে ডোনেশন টিকিট কাটা হলো। তো টাকা কাটলাম টিকিট, এবার নতুন মন্দিরের দিকে ঢুকবো। চলো, এখানে কিন্তু বেশ বড় একটা লাইন পড়েছে। তো বলে রাখি, দিনে 2বার এখানে ঢোকা যায়, দুপুর 12টায় এবং বিকেল 5টায়। বিরাট বড় লাইন পড়েছে। 12টার সময়, এখন বাজে 11:38। আর কিছুক্ষণ পর মানে 12টার সময় খুলে যাবে। তো 12টা বেজে গেছে, মন্দিরে গেট খুলে গেছে, ধীরে ধীরে প্রবেশ করছি। তো এই প্রথমবার দেখবো এই নতুন মন্দিরের ভেতরে কাজকর্ম। তো চলো একেবারে ভেতরে যাই। ভক্তের কিন্তু ঢল নেমেছে, দেখো বিশাল ভিড় আজকে।
বিশাল মন্দির কিন্তু। একদম ভক্তের ঢল নেমেছে, ঢেউয়ের মতো ভক্তরা চলেছে। এই মন্দিরের ভেতরে কিন্তু জুতো পরে যাওয়া যায় এবং মোবাইল ফোন এসব কিছু নিয়ে যাওয়া যায়, ছবিও তোলা যায়, ভিডিও করা যায়। বিরাট ভিড় কিন্তু সামনে। তো এগিয়ে চলেছি ধীরে ধীরে। এই পাশে রয়েছে কিন্তু সুন্দর সুন্দর নির্মাণ করা কাজ। তো আস্তে আস্তে উপরে উঠতে হবে, একটা ওই হুইল চেয়ারের মতো পথ, সেখান থেকে উঠতে হবে। কোনো সিঁড়ির ব্যবস্থা নেই, যাতে বয়স্ক মানুষদের হাঁটুতে কোনো সমস্যা না হয়। এই যে বিশাল ভিড়, আমরাও ঠিক এইখান থেকে আসলাম, এইখান থেকে আবার ইউটার্ন মেরে উপরে উঠছি। তো একটা বিষয়, এখানে কিন্তু সিঁড়ি করা নেই। সিঁড়ি করা থাকলে বয়স্ক মানুষদের উঠতে সমস্যা হতো, তাই সিঁড়ি নেই। সমান একটা সমতল মানে উঁচু জায়গায় করা রয়েছে হেঁটে ওঠার জন্য। নতুন মন্দিরের সামনে থেকে কিন্তু গদা ভবনটা ঠিক এইরকম দেখায়। তো আমরা চলেছি কিন্তু এর ভেতরে। তো আমরা কিন্তু প্রবেশ করছি ভেতরে আস্তে আস্তে। দেখো এদিকে কিন্তু কাজ হচ্ছে এখন, এদিকে কাজ হচ্ছে, এদিকেও কাজ হচ্ছে, এদিকেও কাজ হচ্ছে, কাজ কমপ্লিট হয়নি। এই দিকে কিছু জিনিস আমরা দেখতে পারবো। তো বলে রাখি, এই নতুন মন্দিরে কিন্তু ভগবানের বিগ্রহ এখনো পর্যন্ত স্থানান্তরিত করা হয়নি বা এখনো মন্দির উদ্বোধন হয়নি। কিছু কাজ চলছে আর কিছু কাজ বাকি আছে। আমরা ঢুকছি বা দর্শকরা ঢুকছেন শুধুমাত্র দেখার জন্য যে এই মন্দিরটা কেমনভাবে তৈরি করা হয়েছে, শুধু তাই। এখানে কিন্তু গাইড করে নিয়ে যাচ্ছে। এখানে রাধাকৃষ্ণের কিন্তু লীলা সম্পর্কিত বেশ কিছু বিষয় একদম প্রতিকৃতি আকারে তুলে ধরা হয়েছে। মন্দিরের ভেতরটা কিন্তু এইরকম, উপরের দিকটা অসাধারণ সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা হয়েছে ভেতরে। একদম ওই যে মাঝখানে হচ্ছে একটা ঝাড়বাতি করা রয়েছে, দারুণ লাগছে কিন্তু। এগুলো কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি খোলা হয়নি নেটগুলো, যখন পুরো কাজ কমপ্লিট হবে নেট খুলে দেওয়া হবে। চারিপাশে কিন্তু অসংখ্য ঘর, পুরো গোল আকারে। রাখি এইখানে কিন্তু এই হলের মধ্যে কিন্তু একসঙ্গে 10,000 ভক্তরা কীর্তন বা যেটা হয় সন্ধ্যারতি, এগুলো দেখতে পাবে। কিন্তু প্রবেশ করেছি। খুব সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা ঝাড়বাতি। মন্দিরের পাশে যে মূল উচ্চ চূড়ার পাশের চূড়াটা, সেটা হচ্ছে এটা। এর পাশের কারুকার্যগুলো কিন্তু দেখার মতো। কালো এবং নীলের ওপরে সম্পূর্ণ সোনালি রঙের একটা রং করা হয়েছে। আর এই যে সামনে এটা কিন্তু সম্পূর্ণ কেটে কেটে তৈরি হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ কেটে কেটে তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে। তো এর ফিনিশিং এর কাজ চলছে। এই যে পেছনে যে সিংহাসন বা স্টেজটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নরসিংহ দেবের মূর্তি স্থাপন করা হবে। যে পেছনে যেই সিংহাসন বা স্টেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নরসিংহ দেবের স্টেজ। এখানে স্থাপন করা হবে নরসিংহ দেবকে। তো এটা ওপেনিং হবে, বা এটা এখনো পর্যন্ত শুরু হয়নি। এটা ওপেনিং হবে ডিসেম্বরের 25 বা 25 ডিসেম্বর থেকে। এবং ওপেনিংয়ের সময় এই মন্দিরের বা এই ইস্কনের যে সেক্রেটারি আছে, যে অ্যালফ্রেড ফোর্ড বললাম প্রথমেই, অ্যালফ্রেড ফোর্ড পরে যিনি অম্বরীশ দাস হয়েছেন হিন্দু ধর্ম গ্রহণ করে বা সনাতন ধর্ম গ্রহণ করে, তিনি কিন্তু উপস্থিত থাকবেন। তো মন্দিরের কাজ কিন্তু চলেই যাচ্ছে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ উপরে, হ্যাঁ, এই যে এইদিকে চারিদিকেই কিন্তু প্রচুর লোক কাজ করছে। তো কাজও কিন্তু প্রতিদিন, এই যে এই লোকগুলো কাজও কিন্তু প্রতিদিন জোর কদমে চলছে। কিন্তু নতুন মন্দিরটা দর্শন করা শেষ হলো। আমরা এখন নতুন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। যেই পথ দিয়ে ঢুকেছিলাম সেই পথ দিয়ে কিন্তু বেরোতে হবে। তো মন্দির ঢোকার দুটো সময়, একটা 12টা, একটা বিকেল 5টা, একটা দুপুর 12টা, একটা বিকেল 5টা বলেই দিয়েছিলাম। তো চলো মন্দির থেকে বেরোই।
তারপর কথা হচ্ছে। এভাবে দর্শন করলাম আমরা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মন্দির এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির মায়াপুর মন্দির, যেটা চন্দ্রোদয় মন্দির নামে পরিচিত। তো মায়াপুর দর্শন করলাম নবদ্বীপ এবং মায়াপুরের বিস্তারিত বিষয়গুলো সবই তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততদিন ভালো থেকো, টাটা।